বিএসএস 2.0 তোমাদের সকলকে জানাই স্বাগত। বিভিন্ন স্বাদের ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে যখনই আমরা নতুন কোনো গল্প নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে তোমরা পাও। আজ তোমাদের জন্য লেখক শ্রী তুষারকান্তি ঘোষের প্রেতে ও মানুষে। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক তুষারকান্তি ঘোষের প্রেতে ও মানুষে। সে আজ অনেক কালের কথা। তখন বাংলার পল্লী অঞ্চল সমৃদ্ধি ছিল এবং শহর এত উন্নত হয়নি। তখন লোকের অভাব অভিযোগ কম ছিল, কারণ জিনিসপত্র ছিল খুবই সস্তা। বাঙালি চাকরির জন্য পাগল হয়ে শহরে ছুটে আসতো না। বাংলার নদী, পুষ্করিণী ও শস্যক্ষেত্র গ্রামবাসীদের অন্ন বস্ত্রের জোগাড় দিত। গ্রামের জমিদার ও অবস্থাপন্ন লোকেরা তখন গ্রামেই থাকতেন। পরিবার সকল একান্নবর্তী ছিল এবং পুরুষেরা কেউ কেউ রোজগারের জন্য বিদেশে গেলেও বাকি সকলে গ্রামেই থাকতেন। সে সময় বাংলার জনসংখ্যা অনেক কম ছিল, সেজন্য জমি পতিত ও জঙ্গলাকীর্ণ ছিল। গ্রামের আশপাশ নির্জন থাকাতে লোকের মন ডাকাত ও ভূত প্রেতের ভয়ে আচ্ছন্ন ছিল। গঙ্গা ময়রার মতো ভূতের রোজারা বহু রোজগার করতেন তখন। শিকড় বাকড়ে লোকেদের বিশ্বাস ছিল, অবশ্য তাদের গুণও ছিল যথেষ্ট। সেইকালে আমাদের যশোর জেলার কোনো এক বর্ধিষ্ণু গ্রামে শ্রী দেবেন্দ্রনাথ ঘোষ বাস করতেন। গ্রামের নাম ছিল কল্যাণপুর, আর দেবেনবাবু ছিলেন সেই গ্রামের জমিদার। তার দু মহলা চক মিলান বাড়ি ছিল। বাইরের মহলে ছিল জমিদার বাবুর বৈঠকখানা, নায়েব গোমস্তাদের দপ্তর এবং বাইরের কোনো অতিথি এলে তাদের থাকবার ঘর। বাইরের মহলের পর উঠোন, তারপরেই অন্দর বাড়ি। বাইরের উঠোনের রক থেকে অন্দর মহলে যাবার একটি গলিপথ ছিল, অর্থাৎ বাইরের উঠোনের অন্দরের দিকের রক থেকে সেই গলিপথ দিয়ে অন্দরের উঠোনের রকে যাওয়া যেত। অন্দর বাড়ির মস্ত উঠোন, সেই দিকে রান্নাবাড়ি, ভাঁড়ার ঘর ও দাসীদের থাকবার ঘর ছিল। অন্দরের দোতলায় দেবেনবাবু তার পরিবারবর্গ নিয়ে বাস করতেন। কল্যাণপুরের 10 মাইল উত্তরে উষা গ্রামে দেবেনবাবুর জমিদারি ছিল। এই গ্রামে নায়েব তহসিলদার ছিলেন রামচন্দ্র পাল। তার একটি মাত্র ছেলে নরেন বা নরু। সে এই বৎসর এন্ট্রান্স পরীক্ষা দেবে। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলে নরেন রামবাবুকে বলল, বাবা, আমাদের বাড়িতে মোটে দুটি ঘর। আমার পড়াশোনার বড় অসুবিধা হচ্ছে। ইউনিভার্সিটির পরীক্ষার আগে এই 2টি মাস আমি যদি অন্য কোনো স্থান থেকে পড়তে পারতাম, তাহলে আমি পাস সম্বন্ধে নিশ্চিত হতে পারতাম। রামবাবু কথাটা বুঝলেন, কিন্তু হঠাৎ কোনো উপায় স্থির করতে পারলেন না। উষা গ্রাম ছিল খুবই ছোট। গ্রামটির 3 দিকে জঙ্গল ও একদিকে ছিল প্রকাণ্ড মাঠ। যদিও এই গ্রামে কয়েক ঘর মধ্যবিত্ত গৃহস্থের বাস ছিল, তবে কারোর এমন বাড়ি ছিল না যেখানে একটি খালি ঘর পাওয়া যায়। এই বিষয়ে চিন্তা করতে করতে জমিদার মশাইয়ের কথা রামবাবুর মনে পড়ল। দেবেনবাবু ছিলেন অত্যন্ত ভদ্রলোক ও দয়ালু। রামবাবু নিশ্চিত জানতেন যে তার ছেলেকে 2 মাসের জন্য স্থান দিতে জমিদারবাবু কখনোই আপত্তি করবেন না। তিনি তার ছেলে নরুকে বললেন, বাবা, আমি তোমার থাকবার স্থান ঠিক করেছি। আমি আজই কল্যাণপুরে গিয়ে বাবুমশাইকে অনুরোধ করব, তিনি যেন তোমাকে পরীক্ষার 2 মাস তার বাড়িতে রাখেন। কিন্তু বাবা, একটা কথা বলি, সেই বাড়িতে বাবুমশাইয়ের পরিবারবর্গ বাস করে। হয়তো তোমার সঙ্গে মেলামেশা করবেন, তুমি তাদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলবে। তোমার 18 বছর বয়স হয়েছে।
তোমাকে বেশি কিছু বলা বাহুল্য। দেখো বাবা, কেউ যেন আমার নরুর নিন্দে না করে। বাবা, তুমি নিশ্চিন্ত থাকো। আমাদের মনিব বাড়ির মেয়েদের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হয় তা আমি জানি। তাছাড়া আমি তো দিনরাত লেখাপড়া নিয়েই থাকবো। তোমার ভয় নেই, কেউ তোমার ছেলের নিন্দে করবে না। রামবাবু যা ভেবেছিলেন তাই হলো। জমিদার বাবু অতি আনন্দের সঙ্গে নরেনকে তার বাড়িতে রাখতে রাজি হলেন। নরেন যে ঘরটি পেল তার দরজার সামনেই রক, তারপরেই উঠোন, এবং উঠোনের অপর দিকে অন্দর মহলে যাবার রক, যেখান থেকে অন্দরের উঠোনে যাবার সিঁড়ি। নরেন এই ঘর থেকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে লাগলো। সে অন্দরে গিয়ে খাওয়া দাওয়া করত এবং অতি শীঘ্রই জমিদার গৃহিণী ও তার কন্যাদের স্নেহ আকর্ষণ করে নিল। নরেন ছিল শান্তশিষ্ট ও বিনয়ী, সেই জন্য সে সকলকার স্নেহ ভালোবাসা আকর্ষণ করতে পারত। জমিদার গৃহিণী ও কন্যারা নরেনের সঙ্গে আপনজনের মতোই ব্যবহার করতেন। এইভাবে নরেন কল্যাণপুরের জমিদার বাড়িতে অধিষ্ঠিত হল। নরেন তার লেখাপড়ার একটি প্রণালী স্থির করল। দিন রাতে ক ঘন্টা কি বিষয়ে পাঠ করবে তা ঠিক করে নিল। রাতে খাওয়া দাওয়ার পরও সে ঘন্টা দুই লেখাপড়া করত। রাত 12টা বাজলে লেখাপড়া বন্ধ করে তার ঘরের বাইরে বসে হাত মুখ ধুত এবং ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ত। এইভাবে দিন কাটছিল। একদিন রাত ঠিক 12টার সময় রকে বসে হাত মুখে জল দিয়ে নরেন যখন উঠে দাঁড়ালো, নরেনের ওপর দিকে অন্দরে যাওয়ার রকের দিকে তার নজর পড়ল। নরেন দেখল যে সেখানে 19-20 বছরের একটি সুশ্রী মেয়ে দাঁড়িয়ে আছে। নরেন তাকে চিনতে পারল না। সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে শুয়ে পড়ল। পরদিন রাত্রে নরেন পড়ছে আর ভাবছে, কে সেই মেয়েটি? অত রাত্রে রকে একা দাঁড়িয়ে সে কী করছিল? আজও কি সে ওখানে আসবে নাকি? নরেন পড়ে আর মধ্যে মধ্যে মেয়েটির কথা ভাবে। এই দোনামোনা করতে করতে রাত 12টা বাজল। নরেন বাইরে হাত মুখ ধুতে গিয়ে প্রথমেই ওদিকে রকের দৃষ্টি নিক্ষেপ করল। দেখল ঠিক সেখানেই সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। নরেন লজ্জা পেল, কিন্তু অদম্য কৌতূহল বশত মেয়েটির দিকে চেয়েই রইল। মেয়েটিও নরেনকেই এক দৃষ্টে দেখছিল। ক্রমে মেয়েটি আস্তে আস্তে নরেনের দিকে এগোতে লাগলো, যেন নরেনকে কি বলবে। ক্রমে মেয়েটি উঠোনে নেমে ধীরে ধীরে নরেনের দিকে আসতে লাগলো, কিন্তু নরেন আর অপেক্ষা করল না। তার বুক ধড়ফড় করছিল। সে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সকালে পড়তে বসে নরেন ভাবে, কে মেয়েটি? সে কি আমায় কিছু বলতে চায়? দেখি, আজও যদি সে আসে তো তার পরিচয় নেবার চেষ্টা করব। নরেন সারাদিন এইসব কথা ভাবল। কিছুতেই মেয়েটিকে মন থেকে সরাতে পারল না। সেদিন একটু পড়াতে মন বসতে পারল না সে। রাত 12টা। নরেন ঘরের বাইরে গিয়ে দেখল যে মেয়েটি আজ রক থেকে নেমে উঠোনের মধ্যিখানে দাঁড়িয়ে আছে। নরেনকে দেখেই মেয়েটি তার কাছে অগ্রসর হয়ে এলো। আজ আর নরেন তাকে ফেরাতে পারল না। মেয়েটি নরেনকে অতি মিষ্টি স্বরে বলল, তোমাকে আমার বড় ভালো লেগেছে, তাই একটু গল্প করতে এলুম। চলো তোমার ঘরে গিয়ে বসি। মেয়েটির চোখে কি ছিল জানি না, নরেন যেন মন্ত্রমুগ্ধ হয়ে পড়ল। কেমন একটা অবর্ণনীয় ভাব অনুভব করল। সেটা আনন্দ, ভয়, মোহ না সুখ, নরেনের মন এবং দেহ
দুই যেন সবশে আর রইল না। সে মেয়েটির সঙ্গে তার ঘরে প্রবেশ করলো। কে তুমি? মেয়েটি আবার সেই রকম মিষ্টি স্বরে বলল, আমি মালতী। তুমি আমায় চেনো না? আজ কদিন তোমায় দেখছি, তোমায় বড় ভালো লেগেছে, তাই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এলুম। তুমি রাগ করনি তো? আচ্ছা, তুমি এত রাত্রে আসো কেন? ঠিক রাত 12টার সময় আমার আসবার সুযোগ হয়। অন্য সময়ে আমি চেষ্টা করলেও আসতে পারি না। এই সব জিনিস একদিন আমি তোমাকে ভালো করে বুঝিয়ে বলবো। আমি রোজ ঠিক রাত 12টার সময় আসবো ও 2টোর সময় চলে যাব। তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো অনিষ্ট করব না। আমার পরিচয় জানতে চেও না, আমি তোমার বন্ধু। এই কি যথেষ্ট পরিচয় নয়? নরেনের তখন স্বাভাবিক অবস্থা ছিল না। তা না হলে হয়তো সে মেয়েটির পুরো পরিচয় জানবার জন্য পীড়াপিড়ি করত, কিন্তু সে তা করল না। সে মেয়েটির সাথে গল্প করতে লাগলো। তার মনে অনির্বচনীয় আনন্দ, যেন কেমন মোহগ্রস্ত ভাব। নরেনের একবারও মনে হলো না যে এই ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক। এক অপরিচিতা মেয়ে ঠিক রাত 12টার সময় আসে, 1 মিনিট আগে কিংবা পরে আসতে পারে না। এর মানে কি? তার আত্মীয় স্বজনই বা কোথায়? এসব কোনো কথা নরেনের মনে উদয় হলো না। সে কেবল তার সঙ্গে কথাবার্তার আনন্দে ডুবে রইল। রাত 2টো বাজতেই মেয়েটি উঠে বলল, আজ যাই, কাল ঠিক 12টায় আসবো। বলে মেয়েটি ঘরের বাইরে চলে গেল। নরেন প্রায় সঙ্গে সঙ্গে বাইরে গেল, কিন্তু মেয়েটিকে কোথাও দেখতে পেল না। সারা উঠোন খাঁ খাঁ করছে, আর রকে কোনো জনমনীষী নেই। পরদিন আবার ঠিক রাত 12টার সময় মালতীর আগমন হলো। পড়া সেরে ঘরের বাইরে যেতেই দরজার কাছে মালতীকে সে দেখতে পেল। তারপরেই দুজনে ঘরের মধ্যে এসে গল্প গুজব আরম্ভ করলো। এইভাবে দিন কাটছে। নরেনের লেখাপড়া চুলোয় গেছে। নরেন সর্বক্ষণ মেয়েটির কথা ভাবে, এমনই তার আকর্ষণ। সে সারাদিন উদ্গ্রীব হয়ে থাকে কখন রাত 12টা বাজবে। মেয়েটির সঙ্গ উন্মাদকর, এবং রাত 12টা থেকে 2টো পর্যন্ত এই 2 ঘন্টা সুখ ও স্বপ্নের মতো কেটে যায়। কখনো কখনো নরেন ভাবে যে কে এই মেয়েটি, কোথায় থাকে, কার মেয়ে, কেন সে রাত্রি 12টার সময় আসে, কেন 2টোর পরেই চলে যায়। কিছুই বুঝতে পারে না। তাকে জিজ্ঞাসা করলে মালতী কেবল হেসে বলে, আমার পরিচয় নিয়ে কি হবে? কেন, আমাকে কি পছন্দ করো না? তুমি প্রায়ই জিজ্ঞাসা করো কেনই বা আমি 12টার সময় আসি ও 2টোর সময় চলে যাই। তার কারণটা আজ তোমায় বলি। রাত 12টা থেকে 2টো পর্যন্ত যে ক্ষণ, কেবল সেই সময়টাই আমি তোমার কাছে আসতে পারি। আমার এমন ক্ষমতা নেই যে 12টার আগে আসি কিংবা 2টোর পরেও থাকি। কিছুক্ষণ পর মালতী বলল, আজ আমি আসি, কাল আবার আসবো, কেমন? মালতী চলে গেল। নরেন ঘরে ফিরে এসে শুয়ে পড়ল। এরকম করে আরও কটা দিন কাটল। নরেন অনুভব করল যে দিন দিন সে যেন শুকিয়ে যাচ্ছে। ক্রমে এ কথা তার মনে বদ্ধমূল হলো যে মালতীর সঙ্গ তার পক্ষে মঙ্গলজনক নয়। কিন্তু কি করা যায়? কি করে এর হাত থেকে উদ্ধার পাবে সে? নরেন বেশ বুঝতে পারছে যে তার পক্ষে মালতীকে ঘরে আসা থেকে আটকানো সম্ভব নয়, এবং এভাবে আর কদিন চললে তার শরীর একেবারে ভেঙে পড়বে। নরেন উপায় ঠাউরাতে লাগলো যে কি করে মালতীর আশা বন্ধ করা যায়।
সে ভাবল, মালতী যখন বলছে যে রাত 12টা থেকে 2টো পর্যন্ত তার আসার সময়, আমি কেন সেই সময়টা দরজা বন্ধ করে ঘরের ভেতরে শুয়ে থাকি না? সে দরজা বন্ধ দেখে বুঝতে পারবে যে আমি হয়তো ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, এবার তাই করতে হবে। নরেন মনে মনে প্রতিজ্ঞা করল যে সেই রাত্রেই সে ওইরূপ করবে। সেদিন রাত্রি 11টার সময় নরেন দরজা বন্ধ করে তার বিছানায় শুয়ে পড়ল। সে ঘুমোবার চেষ্টা করল, কিন্তু কিছুতেই ঘুম এলো না। যখন জমিদার বাড়িতে ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজছে, তখন ঘরের মধ্যে খসখস করে কেমন একটা শব্দ হলো। নরেন এতক্ষণ চোখ বুজে পড়েছিল। খসখস শব্দ শুনে নরেন চোখ মেলে দেখল যে মালতী ঘরের ভেতর দরজার কাছে দাঁড়িয়ে আছে। যদিও এই ব্যাপারে নরেন হতভম্ব হয়ে গেল, কিন্তু আশ্চর্যের কথা এই যে মালতীকে দেখে আবার সে মোহগ্রস্ত হয়ে পড়ল। তাড়াতাড়ি উঠে বসে তাকে সাদর সম্ভাষণ জানালো। মালতী হাসি মুখে বলল, আজ যে বড় দরজা বন্ধ করে রেখেছো, ঘুমিয়ে পড়েছিলে বুঝি? আরে না না, শরীরটা খারাপ বোধ হওয়াতে বিছানায় শুয়েছিলাম। ভেবেছিলাম 12টা বাজলেই বাইরে যাব, কিন্তু তুমি ঘরের ভেতরে এলে কি করে? মালতী হাসতে হাসতে বলল, আমি এক ম্যাজিক জানি। দরজা বন্ধ থাকলেও কি করে ঘরের ভেতর আসতে পারা যায় সে কথা তোমাকে একদিন আমি বুঝিয়ে বলবো। সে রাত্রে মালতী চলে গেলে নরেন এক লহমাও ঘুমোতে পারল না। সে কেবলই ভাবে যে মালতী কি করে ঘরের দরজা বন্ধ থাকা সত্ত্বেও ভিতরে আসতে পারল। যেটা এতদিন তার মনে উঁকি ঝুঁকি মারছিল, এখন সেই ধারণা তার মনে বদ্ধমূল হলো। মালতী যে মানুষ নয়, কোনো এক মৃত স্ত্রীলোক, এই ধারণা তার মনের ওপর চেপে বসল। কিন্তু আত্মা তো অশরীরী, সে দেহ ধারণ করে কি করে? ক্রমে নরেনের মনে পড়ল যে মালতী বারবার বলেছে যে কেবল রাত 12টা থেকে 2টো পর্যন্ত সে নরেনের কাছে আসতে পারে। নরেন ভাবল, হয়তো কেবল এই সময়টুকুর জন্যই সে স্থূল দেহ ধারণ করতে পারে। নরেনের এ সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না এবং কোনো স্থির সিদ্ধান্তে সে উপনীতও হতে পারল না। তবে এটা সে স্থির বুঝতে পারল যে এইভাবে আর কিছুদিন চললে তার পাশ করা দূরে থাকুক, প্রাণ সংশয় হবে। এর 2-4 দিনের ভেতরই নরেন কঙ্কালসার হয়ে পড়ল। ভয় ও প্রেত সঙ্গ তার শরীর আর মনকে দগ্ধ করে দিল। দিন রাত তার খাওয়া নেই, ঘুম নেই, কেবল রাত্রের ওই 2 ঘন্টা সে ভুলে থাকে। এমনই মালতীর আকর্ষণ, আর এমনই নরেনের মোহ। বাড়ির সকলে দেখল যে নরেন দিন দিন শুকিয়ে যাচ্ছে। একদিন গৃহিণী অনুরোধ করল যে সে যেন বেশি রাত জেগে পড়াশোনা না করে। তার পুষ্টিকর খাবারেরও ব্যবস্থা করলেন, কিন্তু কোনো ফল হলো না। তখন গৃহিণী একদিন জমিদার বাবুকে নরেনের শারীরিক ব্যাপারে সব কিছু জানালেন। দেবেনবাবু নরেনকে ডেকে পাঠালেন ও তাকে বহু প্রশ্ন করলেন। নরেন প্রথমটা লুকোতে চেষ্টা করেছিল, কিন্তু প্রশ্ন বানে জর্জরিত হয়ে শেষটা নরেন সেই মেয়েটির কথা বলে ফেলল। একটি ভদ্রলোকের মেয়ে রাত্রে ঘরে আসে শুনে জমিদার বাবু চমকে উঠলেন ও বারবার সেই মেয়েটির পরিচয় জিজ্ঞাসা করলেন। নরেন বলল, আমি অনেক জিজ্ঞাসা করেছি, কোনো পরিচয় দেয় না। তুমি তাকে ঘরে ডেকে আনো কেন? আমি ডাকি না, সে আপনিই আসে। তুমি দরজা বন্ধ করে থাকো না কেন? তুমি তো বলছো যে সে রাত 12টার আগে আসতে পারে না, তা তুমি তার আগেই দরজায় খিল দিয়ে শুয়ে পড়ো না কেন? আমি দরজা বন্ধ করে দেখেছি,
দরজা বন্ধ থাকলেও সে ঘরে আসে। জমিদার বাবু অবিশ্বাসের হাসি হেসে বললেন, তুমি কি ওই গাঁজাখুরি কথা বলছো নাকি? দরজা বন্ধ থাকলে সে আসবে কেমন করে? হ্যাঁ, কেমন করে আসবে? তা জানি না, বোধহয় তার কোনো অমানসিক ক্ষমতা আছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে খালি হাসে আর বলে, একদিন বুঝতে পারবে। নরেনের কথা শুনে দেবেনবাবু বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন না এর রহস্যটা কি। তিনি নরেনকে ভালোভাবে জানতেন যে সে সদাবাদী ও সৎ। বিশেষত তার সামনে কখনোই মিথ্যা কথা সে বলবে না। তিনি নরেনকে বললেন, তুমি তুমি আমাকে এই ব্যাপারটা দেখাতে পারো? নিশ্চয়ই পারি। আপনি রাত 12টার কিছু আগে থাকতে আমার পাশের ঘরটায় লুকিয়ে থাকবেন, তাহলে সবই দেখতে ও শুনতে পাবেন। দেবেনবাবু তখনই নরেনের ঘরে গেলেন ও দরজা জানলা সব কিছু তন্ন তন্ন করে পরীক্ষা করে বুঝলেন যে দরজা বন্ধ থাকলে বাইরে থেকে সে ঘরে প্রবেশ করা অসম্ভব। এই ঘরের পাশেই একটি ছোট ঘর ছিল এবং এই দুই ঘরের মধ্যে একটা ছোট জানলাও ছিল। দেবেনবাবু ভেবে দেখলেন যে ওই জানলাটা খুলে যদি কেউ আলো নিভিয়ে ওই দরজাটায় লুকিয়ে থাকে তাহলে নরেনের ঘরের সব ব্যাপারই সে লক্ষ্য করতে পারবে। দেবেনবাবু মনে মনে এই প্ল্যান স্থির করলেন। রাত 12টার কিছু আগে দেবেনবাবু সেই ছোট ঘরটায় গিয়ে ছোট জানলাটার সামনে লুকিয়ে বসলেন। কিন্তু নরেনের ঘরের ভিতর কড়া দৃষ্টি রাখলেন। নরেন দরজা বন্ধ করে শুলে তিনি দরজার ওপরে দৃষ্টি ফেলে রইলেন। তার দৃষ্টি এড়িয়ে মেয়েটি ঘরের ভিতর আসতে পারবে না। দেবেনবাবু একভাবে চেয়ে আছেন আর নরেনের ঘরেও আলো জ্বলছে। ঠিক 12টার সময় তার চোখে কেমন ধাঁধা লাগলো। তিনি মুহূর্তের জন্য চোখ বুজলেন আর যখন চোখ চাইলেন দেখলেন যে একটি সুন্দরী মেয়ে নরেনের ঘরের ভেতর দরজার কাছে দাঁড়িয়ে আছে। কিসে কি হলো তিনি ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলেন না। তারপর মালতী ও নরেনের কথাবার্তা আরম্ভ হয়ে গেল। দেবেনবাবু চুপি সারে সে ঘর থেকে চলে গেলেন। মালতী যে প্রেতিনী সে বিষয়ে তার কোনো সন্দেহই রইল না। পরদিন ভোরেই দেবেনবাবু নরেনের বাপকে এক জরুরি পত্র লিখে ঘোড়সাওয়ার দিয়ে উষা গ্রামে পাঠিয়ে দিলেন। সেই পত্রে তিনি লিখলেন, তুমি এখনই এসে নরেনকে তোমার গ্রামে ফিরিয়ে নিয়ে যাও, নইলে নইলে ওর প্রাণ সংশয় হবে। আর নরেনকেও ডেকে বললেন যে তার বাপকে আনতে লোক গিয়েছে, তিনি এলেই যেন তার সঙ্গে নরেন গ্রামে ফিরে যায়। নরেন খুব খুশি, কারণ রাতের ওই 2 ঘন্টা ছাড়া নরেন সারাদিন সাধারণ মানুষের মতোই থাকত। সে বুঝল এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব তার পালানোই মঙ্গল। সেই দিন রাত্রে নরেনের বাবা এলেন। নরেনের শরীরের অবস্থা দেখে এবং সব কথা শুনে ভয়ে দুঃখে তিনি পাগলের মতো হয়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে জমিদারবাবুকে বললেন যে তিনি তার সম্মতি পেলেই এখনই নরেনকে নিয়ে রওনা দেবেন। দেবেনবাবু বললেন, শুধু নিয়ে গেলে হবে না, একজন ভালো রোজাকে দিয়ে নরেনকে দেখাও। ওকে ওকে ওই পেতনিটা যেভাবে পেয়েছে তাতে ছাড়ানো সহজ নয়। রামবাবু বললেন যে তিনি তাই করবেন। সেই দিনই তারা উষা গ্রামে ফিরে গেল। নরেনের মা সব কথা শুনে কেঁদে সারা। তিনি বললেন, পরীক্ষা মাথায় থাকো, ছেলের প্রাণ বাঁচানোটা যে আগে দরকার। নরেনও এত দূরে চলে এসে আর মা বাবাকে নিকটে পেয়ে মনে অনেকটা বল পেল। সে ভাবল প্রেতিনীটাকে কষ্ট করে আর এত দূরে আসতে হবে না।
সে সকাল সকাল খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে শুতে গেল, কিন্তু ঘুম আর আসে না। ক্রমে রাত হচ্ছে, আর নরেন ভাবছে সে কি এখানেও আসবে নাকি। এইভাবে রাত 12টা বাজলো, আর সঙ্গে সঙ্গে নরেন দেখল যে মালতী ঘরের ভিতর দাঁড়িয়ে আছে। নরেন ভয় পেল, কিন্তু সেই অদম্য মোহ তাকে চেপে ধরল। সে উঠে মালতীকে সম্ভাষণ করলো। তুমি এখানে চলে এলে যে, তুমি কি ভাবছো? আমি ভাবছি তুমি কি করে এলে এখানে। আমার শরীর খারাপ হয়েছে বলে বাবা আমাকে নিয়ে এসেছেন। তুমি সত্যি বলছো? তোমাকে আমার কাছ থেকে ছাড়াবার চেষ্টা হচ্ছে না তো? সে কিন্তু কেউ পারবে না, তার যত চেষ্টাই না করো। তুমি কি এতদিনেও বুঝতে পারোনি যে আমি কে? তোমাকে আমার খুব ভালো লাগে, আমি কখনো তোমার অনিষ্ট করব না। কিন্তু তুমি যেখানে যাবে আমিও যাব। তুমি যতদিন বেঁচে থাকবে এইভাবে আমি আসব। তোমার মৃত্যুর পর আমরা চিরকাল একসঙ্গে থাকব। মালতীর কথা শুনে নরেনের বুক কেঁপে উঠল। যদিও সে আগেই বুঝেছিল যে মালতী মানুষ নয়, কিন্তু এমন খোলাখুলিভাবে সে কথা এর আগে কোনোদিনও হয়নি। যখন মালতী বলল, কেউ তোমাকে আমার কাছ থেকে ছাড়াতে পারবে না, তখন ভয়ে নরেনের সর্বাঙ্গ শিথিল হয়ে এলো। সে যদিও অন্য দিনের মতো হাসি খুশির ভান করতে চাইল, কিন্তু ক্ষণে ক্ষণে তার বুক শুকিয়ে আসতে লাগলো। 2টোর সময় মালতী চলে গেলেই নরেন পাগলের মতো ছুটে গিয়ে তার বাবা মার শোবার ঘরের দরজায় ধাক্কা দিতে লাগলো। বাবা, বাবা দরজা খুলো, বাবা, বাবা দরজা খুলো, আমাকে মেরে ফেললো বাবা, বাবা আমাকে মেরে ফেললো বাবা, বাবা দরজা খুলো বাবা। তারা তাড়াতাড়ি দরজা খুলে এসে দাঁড়ালো। কি হয়েছে বাবা, তুই এমন করছিস কেন? কি কি হলো আমার খোকার? তুই অমন করছিস কেন? সব কথা শুনলেন ও হাহাকার করে কাঁদতে লাগলেন। সে রাত্রে আর কেউই ঘুমোতে পারলেন না। বাবা, অমন কথা বলিস না বাবা। খোকা, এমন কথা বলিস নে খোকা। পরদিন সকালেই রামবাবু প্রতিবেশীদের ডেকে সব কথা বললেন। তারা বললেন যত শীঘ্র পারা যায় একজন ভালো রোজাকে ডাকা হোক, আর যতদিন না রোজা আসে ততদিন নরু তার বাবা মার সঙ্গে একই ঘরে শোবে। একজন এ সংবাদ দিলেন যে 7 ক্রোশ দূরে একজন সত্যিকারের ভালো রোজা আছে। তার ভূত প্রেতের সম্বন্ধে গভীর জ্ঞান, আর সে অনেক দরকারি শিকড় বাকড়েরও সন্ধান রাখে। সেই দিনই সেই রোজাকে আনতে লোক পাঠানো হলো, আর তাকে এও বলে দেওয়া হলো যাতে তার পরদিনই সে রোজাকে নিয়ে আসে। রোজা যা চাইবে তাকে তাই দেওয়া হবে, এ কথাও তাকে বলে দেওয়া হলো। সেদিন রাত্রে নরেন বাবা মার সঙ্গে এক ঘরে শুলো। দুপাশে বাবা মা, আর নরেন শুয়েছে মধ্যিখানে একই বিছানায়। 3 জনেই জেগে আছে। আতঙ্কে ও দুশ্চিন্তায় কেউই ঘুমোতে পারছেন না। এইভাবে রাত 12টা বাজলো। নরেন চোখ বুজে শুয়েছিল। হঠাৎ নরেন অনুভব করলো কে যেন তাকে ঠেলছে। নরেন চমকে চোখ মেলে দেখল যে মালতী মাথার কাছে বসে আছে। নরেন চুপি চুপি বলল, মালতী, তুমি কি করছো? বাবা মা জানতে পারবেন যে। মালতী স্বাভাবিক স্বরেই বলল, তোমার সে ভয় নেই, ওরা কিছু জানতে পারবে না। নরেন উঠে দেখল যে তার বাবা মা মরার মতো পড়ে আছেন। তারা তখন পাশের ঘরে গেল। এ কথা বলাই বাহুল্য যে মালতী রামবাবু ও তার স্ত্রীকে অজ্ঞান করে রেখেছিল। পরদিন সব কথা শুনে নরেনের মা বাবা পাগলের মতো বুক চাপড়াতে লাগলেন।
নরেনও বুঝল যে তার আর নিস্তার নেই। আতঙ্কে ও দুশ্চিন্তায় তার শরীরের আর কিছু নেই। দেহ কঙ্কালসার, সবসময় বুক ধড়ফড় করে, মাথা ঘোরে, বহু কষ্টে হাঁটে, এমনকি বসে থাকতেও কষ্ট হয়। সব সময় শুয়ে থাকতে ইচ্ছা করে। সে ভাবছে এই অবস্থার চেয়ে মরে যাওয়াও তার ভালো। গ্রামের লোকেরাও দুঃখিত। সকলের শেষ আশা সেই রোজা, যদি সে কিছু করতে পারে। সেদিন বিকেলে রোজার আগমন হলো। সে ধীরভাবে আগাগোড়া সব কথা শুনল আর নরেনের শরীরের অবস্থাও দেখল। রোজা বলল, আমি একবার সমস্ত ব্যাপারটা নির্জনে ভেবে দেখব এর কোনো উপায় আছে কিনা। এও স্পষ্টই বলল, মেয়েটা যেভাবে নরেনকে গ্রাস করে বসে আছে তাতে তাকে ছাড়ানো খুব শক্ত। এই বলে রোজা এক নির্জন গাছতলায় গিয়ে বসল। ঘন্টা 2 বাদে রোজা ফিরে এসে বলল, একটা উপায় বার করেছি, তবে সেটা কিন্তু খুব বিপজ্জনক উপায়। সে রামবাবুকে তার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদেরকে ডেকে আনতে বলল। রোজা তাদের সামনে তার কথা বলবে এবং যদি সকলের মত হয় তাহলে নরেনের ব্যাপারের ভার নেবে। রোজার কথা মতো তখনই আত্মীয় স্বজনদের এবং প্রতিবেশীদের ডাকা হলো। তারা সকলেই রামবাবুকে সততার জন্য সম্মান করতেন এবং নরুর মিষ্টি স্বভাবের জন্য তাকে ভালোবাসতেন। তারা সকলেই রোজাকে বিশেষ অনুরোধ জানালেন যে যে কোনো উপায়ে হোক নরেনকে যেন এই ভীষণ বিপদ থেকে রক্ষা করা হয়। রোজা তাদের বলল, আপনারা নরেনবাবুর অবস্থা দেখেছেন তো? এইভাবে চললে 1 মাসের মধ্যেই তার মৃত্যু নিশ্চিত। হ্যাঁ, কেবল একটিমাত্র উপায় আছে যাতে একে বাঁচানো যায়, কিন্তু সেই উপায়ের আরেকটি দিক আছে, সেটাও আপনারা ভেবে দেখুন। আমার মতলব যদি সফল হয় তবে চিরকালের জন্য নরেনবাবু পেতনির হাত থেকে উদ্ধার পাবেন, কিন্তু যদি অকৃতকার্য হই তাহলে তখনই ওর প্রাণ যাবে। এখন আপনাদের ভেবে দেখতে হবে যে আপনারা 1 মাসের মধ্যে নরেনবাবুর নিশ্চিত মৃত্যু চান অথবা তাকে চিরতরে বিপদমুক্ত করতে চান। যদিও এতে আজই ওর প্রাণ যেতে পারে, আপনারা বেশ করে ভেবে তারপর জবাব দিন। রামবাবুর স্ত্রী দরজার আড়ালে বসে শুনছিলেন। তিনি কেঁদে উঠলেন ও অস্ফুট স্বরে বললেন, বাপরে, যাতে আজই আমার ছেলের প্রাণ যেতে পারে, তাতে আমি কখনোই মত দেব না। রামবাবুও দ্বিধার মধ্যে পড়ে গেছেন, কিন্তু তিনি পুরুষ মানুষ। তিনি রোজার কথাটি ভালো করে বিবেচনা করতে লাগলেন। একজন বৃদ্ধ প্রতিবেশী রোজাকে অনুরোধ করল যে যাতে তারা সবাইকে যেন মতলবটা ভেঙে বলা হয়। রোজা বলল, আমি বলবো না, আমি কাউকে কিচ্ছু জানতে দেব না। আমি শুধু নরেনবাবুকে যা যা করতে হবে বুঝিয়ে দেব। তবে এই সম্বন্ধে আনুষঙ্গিক ব্যাপারও কিছু আছে, তা কিন্তু আপনাদের করে দিতে হবে। এরূপ জীবন মরণের কথায় বাপ মার মতি স্থির করা খুব শক্ত। তারা একবার এদিক ভাবেন, একবার ওদিক ভাবেন। প্রতিবেশীরা তখন তাদের বোঝাতে লাগলেন, তোমরা কি চাও যে নরেন সুস্থ শরীরে সুস্থ মনে স্বাভাবিকভাবে বেঁচে থাকে? দিন কতকের মধ্যে ও প্রাণ তো যাবেই। এরকম জীবনের থেকে দিন কতক বেঁচেই বা কী লাভ? আমাদের মত হচ্ছে রোজার কথা মতো চলা। যখন আর কোনো উপায় নেই তখন ওর ওপরেই সব ছেড়ে দেওয়া হোক। যদিও কথাটা তারা বুঝলেন, তবুও মা বাপের মন। রামবাবু আর তার স্ত্রী দোনামোনা করতে লাগলেন। যে কাজে আজই ছেলের মৃত্যু হতে পারে
কেমন করে তারা তাতে মত দেন। কিন্তু নরেনই এই সমস্যার সমাধান করে দিলে। সে বললে, আমার বর্তমান অবস্থায় আমি আর একদিনও বেঁচে থাকতে চাই না। সে রোজাকে পরিষ্কার বলল, আপনি আমাকে বাঁচাতে পারেন তো ভালো, নয়তো আজই আমার জীবনটা শেষ করে দিন। আমি এই নরক যন্ত্রণা আর একটা দিনও সহ্য করতে পারছি না। নরেনের মা বাবা কাঁদতে লাগলেন, আর আত্মীয় স্বজনরাও তাদেরকে বোঝাতে লাগলেন। শেষে সবার মত হওয়ায় স্থির হলো যে রোজার ওপরেই সম্পূর্ণ ব্যাপারটা ছেড়ে দেওয়া হোক। রোজা বলল, আজ সন্ধে হয়ে গেছে, আজ আর কিচ্ছু হবে না। আর একটা রাত্রি নরেনবাবু এইভাবেই থাকুন, কাল আমি এই ব্যাপারটা হেস্তনেস্ত করব। তবে এখানে হবে না, যেখানে নরেনবাবুর সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল সেখানে যেতে হবে। শেষকালে স্থির হলো যে রোজা ও নরেন রামবাবুর সঙ্গে পরদিন সকালে কল্যাণপুরে জমিদার বাড়িতে যাবে। সে রাত্রে মালতী নরেনকে বলল, তোমায় আগেও বলেছি, এখনো বলছি, যে কেউ তোমাকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। আমি কখনো তোমার কোনো অনিষ্ট করব না। তুমি আগে যেখানে ছিলে সেখানে ফিরে যাও। আমার এখানে আসতে কিছু কষ্ট হয়। তবে তাই হবে, কালই আমি কল্যাণপুরে ফিরে যাব। পরদিন কল্যাণপুরের জমিদার বাড়িতে রামবাবু, নরেন ও রোজা উপস্থিত হলো। রোজা দেবেনবাবুকে বিষয়টা বুঝিয়ে দিল এবং বলল, আপনাকে কিছু সাহায্য করতে হবে। দেবেনবাবু খুব আগ্রহের সঙ্গে সব কথা শুনলেন। বললেন, তুমি 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 যা চাও করবো, যা চাও করবো। নুরু আমার ছেলের বাড়া। তাছাড়া মনুষ্যত্বের দিক দিয়েও ওই পৈশাচিক ব্যাপারের যাতে অবসান হয়, তাতে আমি সর্বপ্রকার সাহায্য করতে বাধ্য। বেশি কিছু করতে হবে না, আপনি শুধু নরেনের ঘরটি খুব ভালো করে সাজিয়ে দিন। ঘরটি ঝেড়ে মুছে তক্তপোষ সরিয়ে সেখানে একটি খাট পেতে দিন, আর ঘরের বিছানাতে নানান রকম ফুল মালা সজ্জিত করুন। সব বন্দোবস্ত সন্ধ্যের মধ্যে শেষ করতে হবে। না না, এতে আর কষ্টটা কি? সন্ধ্যের মধ্যেই সব বন্দোবস্ত হয়ে যাবে, সমস্ত কিছু। রাত 10টার সময় রোজা নরেনকে নিয়ে সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সেখানে রোজা নরেনকে তার মতলবটা ভেঙে বলল, আর খুব ভালো করে নরেনকে বুঝিয়ে দিল যে তাকে কি করতে হবে আর কি বা বলতে হবে। শেষকালে রোজা বলল, আপনার জীবন এখন আপনার হাতে। ভূতনাথ মহাদেবের কাছে প্রার্থনা করি যে তিনি আপনাকে বুকে বল দিন। রাত 12টার কিছু আগে রোজা ঘর থেকে বেরিয়ে গেল। ঠিক রাত 12টায় মালতীর আগমন হলো। নরেন খুব আগ্রহের সঙ্গে তাকে আহ্বান করলো এবং সাজানো খাটে বসালো। আজ এ কি ব্যাপার? এমন খাট, এত ফুলের মালা, এ কার জন্যে? কেন? তোমার জন্যে, আর তার পুরস্কারও তো পেলাম। কেন? বাহ, তুমি যা কখনো করনি তা আজ করেছো। এর আগে তো কখনো তুমি দুবার আসোনি। দুবার মানে কি? আমি আবার কখন এলাম? সে কি, তুমি এর মধ্যেই ভুলে গেলে? তুমি রাত 10:30টার সময় এলে আর বললে যে তুমি ফুল দিয়ে সাজানো ঘর দেখি আজ আগে এসেছো। আমার সাথে ফুল নিয়ে মালা নিয়ে কত কাড়াকাড়ি করলে। এই দেখো, বিছানাতে ছেঁড়া মালা, ছেঁড়া ফুল পড়ে রয়েছে। এই তো মাত্র 15 মিনিট হলো তুমি গিয়েছো, এর মধ্যেই সব ভুলে গেলে? না আমার সঙ্গে তুমি তামাশা করছো? নরেনের কথা শুনতে শুনতে মালতীর হাসি মিলিয়ে গেল। মুখ হলো অসম্ভব গম্ভীর, আর চোখ দিয়ে যেন আগুন বেরোতে লাগলো। তুমি সত্যি কথা বলছো? আমার সঙ্গে ছল করছো না তো? তুমি আমার গা ছুঁয়ে বলো তো, আমি আজ রাত্রে আবার এসেছিলাম? নরেন তখনই তাই করলো।
মালতী আর কোনো কথা না বলে এক মনে ভাবতে লাগলো। মালতীর মুখের সৌন্দর্য গেছে মিলিয়ে, মুখ রাগে কালো হয়ে গেছে আর থমথম করছে। কিছুক্ষণ পরে মালতী নরেনকে বলল যে এর আগে সে আসেনি, তার রূপ ধরে অন্য কেউ এসেছিল। নরেন যেন কত দুঃখ আর ভয় পেয়েছে এইভাবে বলল, যদি তাই হয়ে থাকে তবে তুমি তার হাত থেকে আমাকে বাঁচাও। আমার তোমাকেই ভালো লাগে আর তোমারই বন্ধুত্ব কামনা করি। যদি আর কেউ এভাবে আসে তাহলে আমি আর বাঁচবো না। যে করেই হোক তুমি আমাকে এই ঘোর বিপদ থেকে বাঁচাও। মালতী কিছুক্ষণ গম্ভীরভাবে চিন্তা করে বলল, এর একটা উপায় আছে, কিন্তু তা কি তুমি পারবে? আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারবে কি? আমি কে তা তো তুমি জানো। এই গভীর রাত্রে আমার সঙ্গে তুমি এক জায়গায় যেতে পারো? নরেন বুঝল যে এতক্ষণে তার জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্ত উপস্থিত হয়েছে। তার হাত পা ঠান্ডা হয়ে এলো এবং বুকের মধ্যে কেমন করতে লাগলো। সে বহু কষ্টে হেসে বলল, তোমার সঙ্গে যাব তাতে ভয়টা কি? কিন্তু তুমি কি করতে চাও আমাকে বুঝিয়ে বলো। এখান থেকে 2 মাইল দূরে উত্তর দিকে যে জঙ্গলটি আছে সেখানে তোমায় নিয়ে যাব। সেখানে এক জায়গায় এক রকমের লতা আছে, সেই লতার শিকড় তোমাকে আনতে হবে। তা তুমি নিজেই নিয়ে আসো না কেন? তুমি তো সব জায়গায় যেতে পারো। আর বাইরে কি ভীষণ মেঘ করেছে দেখো। তুমি তো জানো আমার হাঁটতে বেশ কষ্ট হয়। আমি যদি আনতে পারতাম তাহলে কি তোমাকে কষ্ট দিতাম? আমি সে লতা গাছের কাছেও যেতে পারি না। তোমাকেই সে শিকড় আনতে হবে। সেই শিকড় দিন রাত তোমায় হাতে বেঁধে রাখতে হবে। ঠিক রাত 12টার সময় সেই শিকড় খুলে অন্য ঘরে তফাৎ করে রেখে আসবে, আর রাত 2টোর সময় আমি চলে গেলে আবার পড়ে থাকবে। তাহলে কেউ আর তোমার কাছে আসতে পারবে না। নরেন আর কিছু বলল না। তারা দুজনে ঘর থেকে উঠানে নামলো। ক্রমে উঠানের বাইরে এলো। তারপর গ্রামের উত্তর দিকে যেতে লাগলো। আকাশ গভীর মেঘাচ্ছন্ন, মধ্যে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। পল্লী পথ জনহীন। নরেনের সঙ্গে কেবল মালতী। সে মানুষ নয় নরেন জানে। শুধু তাই নয়, নরেন দুর্বল বলে মালতী তার হাত ধরে আছে। মালতী তাকে বলল, এখন তুমি বেশি পরিশ্রম করো না, তুমি আমার কাঁধে ভর দিয়ে চলো। মনে রেখো, আসবার সময় আমি তোমার কাছে থাকতে পারবো না, তোমাকে নিজেই আসতে হবে। এইভাবে তারা দুজনে যাচ্ছে। গ্রাম্য পথ ছেড়ে তারা ধান ক্ষেতের দিকে এলো এবং সরু আলের ওপর দিয়ে যেতে লাগলো। গভীর অন্ধকারের মধ্যে মধ্যে বিদ্যুতের আলোতে নরেন পথ দেখতে পাচ্ছে। অন্য সময় সম্পূর্ণ মালতীর ওপর নির্ভর। ক্রমে তারা নদীর ধারে পৌঁছালো। সামনেই শ্মশান, যার নাম কালা পেড়ের দেয়ার। কটি তেঁতুল গাছ দৈত্যের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। নির্জন স্থান। নরেনের বুক কেঁপে কেঁপে উঠতে লাগলো, কিন্তু রোজার কথা তখন তার কানে বাজছে। নরেন বাবু, আপনার জীবন আপনার হাতে। ভূতনাথকে স্মরণ করবেন, কোনো ভয় নেই। এইবার জঙ্গল আরম্ভ হলো। এখন আর পথ নেই। প্রেতিনী যেদিকে নিয়ে যাচ্ছে, মানুষ সেই দিকেই যাচ্ছে। একটু পরে ডান দিকে একটি বড় অশ্বত্থ গাছ দেখা গেল। মালতী নরেনকে ছেড়ে দিয়ে বলল, ওই ওই গাছটার ওপারে আগাছার জঙ্গল আছে, সেখানে গোটা কতক লতানে গাছ আছে, তারই একটা শিকড় শুদ্ধ তুলে নিয়ে এসো। তোমাকে একলাই যেতে হবে।
প্রেতিনীর নির্দেশ মতো নরেন অগ্রসর হয়ে গেল এবং সেখানে কয়েকটি লতানে গাছও দেখতে পেল। মূল শুদ্ধ একটি লতানে গাছ তুলে এনে নরেন পূর্বস্থানে ফিরে এলো, কিন্তু মালতীকে সে স্থানে সে দেখতে পেল না। সে ভয় কম্পিত স্বরে ডাকলো, মালতী, 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 তুমি কোথায়? প্রায় 50 হাত দূর থেকে মালতী জবাব দিল, আমি এখানে আছি। এখন তো মেঘ খানিকটা কেটে গেছে এবং অল্প চাঁদের আলো ফুটেছে। আমার সাদা কাপড় তো তুমি দেখতে পাচ্ছ। আমি এগিয়ে যাচ্ছি, তুমি পেছনে পেছনে এসো। নরেন দ্রুত পায়ে মালতীর দিকে এগিয়ে গেল। আগে তুমি শিকড়টি দেখো তো যে ঠিক জিনিসটি এনেছি কি না। মালতী সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক জিনিসই এনেছো। তুমি আমার অত কাছে এসো না। মালতী এগিয়ে যাচ্ছে আর 50 হাত পিছু পিছু নরেন আসছে। আবার সেই নদীর ধার, সেই কালা পেড়ের দেয়ার, সেই ধান ক্ষেত আর সরু আলের রাস্তা। আবছা আলোতে নরেন মালতীকে দেখতে পাচ্ছে। ক্রমে গ্রাম্য পথে এসে পৌঁছলো এবং অবশেষে বাড়ি। মালতী চেঁচিয়ে বলল, তুমি শিকড়টা অন্য ঘরে রেখে এসো। এখনো 2টো বাজতে 8 ঘন্টা দেরি আছে। নরেনের রোজার কথা মনে পড়ল। পরিত্রাণের উপায় পেলে তা এক মুহূর্তের জন্য ত্যাগ করবে না। তাই নরেন মালতীকে বলল, মালতী, আজ আমি বড় ক্লান্ত। আজ তুমি যাও, কাল আবার এসো। বেশ, তাই হোক। এখনই শিকড়টি হাতে বেঁধে ফেলো। কাল রাত 12টার সময় আবার খুলে রেখো। নরেন বাড়িতে পৌঁছেই জমিদার বাবুর বৈঠকখানা ঘরে গেল। সেখানে রোজা, দেবেনবাবু ও তার বাবা গভীর দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে। নরেনকে দেখতে পেয়ে তারা আনন্দে কলরব করে উঠল। রোজা জিজ্ঞেস করল, ওষুধ পেয়েছেন? কি জিনিস পেলেন দেখি? নরেন শিকড় শুদ্ধ লতাটি রোজাকে দিল আর মালতী তাকে যা যা বলেছিল তাও বলল। রোজা বলল, আর ভয় নেই, জয় ভগবান। সেই রাত্রেই এক বালার ভিতরে সেই শিকড় রেখে নরেনের বাহুতে মোক্ষম করে বেঁধে দেওয়া হলো। সে এমন বজ্র বাঁধন যে নরেন নিজে হাজার চেষ্টা করলেও অপরের সাহায্য ছাড়া সে বালা খুলতে পারবে না। এ বালা রোজাই সঙ্গে করে এনেছিল এবং এর গঠনও একটু বিশেষ রকমের। নরেনকে বালা পরিয়ে রোজা বলল, এখন দিন কতক রাত্রে ও রোজ আসবে এবং অনুনয় বিনয় এমনকি ভয় পর্যন্ত প্রদর্শন করবে, কিন্তু এই বালাই আপনার ইষ্ট কবচ। সে চাই বলুক আর চাই করুক, আপনি প্রাণাস্তেও এই বালা খোলবার চেষ্টা করবেন না। রোজা যা বলেছিল তাই হলো। নরেন পরদিন রাত্রে দরজা বন্ধ করে ঘরে শুয়েছে আর মালতী ঘরের বাইরে থেকে শিকড়টি খুলে ফেলবার জন্য অনুনয় বিনয় করছে। এই কি নরেন, তুমি শিকড়টা খুলে রাখোনি কেন? ওটা খুলে ফেলো বলছি। কি হলো নরেন, তুমি কি ঘুমিয়ে পড়লে? আজ আর সে বন্ধ দরজার ভিতর দিয়ে ঘরে আসতে পারল না। নরেন মালতীর কথার কোনো জবাব দিল না। প্রথম 2 দিন রাত্রি অনুনয় বিনয় ও পরে ভয় প্রদর্শন। আমার কথা না শুনলে আমি তোমার প্রাণ নেব। কেউ তোমায় বাঁচাতে পারবে না। এখনো বলছি, আমি তোমার কোনো অনিষ্ট করব না। দরজা খোলো বলছি। কিন্তু নরেন নিরুত্তর। এই উপদ্রব 8-10 দিন চলেছিল। তারপরে মালতী আর আসেনি।
নরেন তার বাবার সঙ্গে গ্রামে ফিরে গেল এবং মা বাবার আদর যত্নে অতি শীঘ্রই তার পূর্ব স্বাস্থ্য ও মনের বল ফিরে পেল। নরেনের আনন্দ, মা বাবার আনন্দ, আত্মীয় স্বজনের আনন্দ, প্রতিবেশীদের আনন্দ, জমিদারবাবু ও তার পরিবারবর্গের আনন্দ, আর সবচেয়ে বড় আনন্দ হচ্ছে রোজার। শুধু যে সে একটি অমূল্য জীবন রক্ষা করেছে তাই নয়, সকলের কৃতজ্ঞতা ভাজনও হয়েছে। শুধু তাই নয়, জমিদার বাবু তার কোঁচর টাকাই ভরে দিয়েছিলেন। শুনছিলে প্রেতে ও মানুষে, রচনা তুষার কান্তি ঘোষ। আজকের গল্পের বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছে শ্বেতা, রূপসা, রাজ চট্টোপাধ্যায়, রাজপাল, পীযূষ, নীলেশ এবং আমি অরূপ। গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা জানিয়ে যেতে ভুলো না আমাদের কমেন্ট বক্সে। শীঘ্রই দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণের জন্য শুনতে থাকো, সঙ্গে রাখো BSX 2.0 কে। বিদায়।